থ্রিল বিগিনসের সকল বন্ধুদের আমাদের নমস্কার। আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলাম আবার এক নতুন গল্প নিয়ে। গল্পের নাম জানানোর আগে একটা অনুরোধ, আমাদের চ্যানেলের গল্প ভালো লাগলে থ্রিল বিগিনসকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহিত করতে গল্পটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার আসি আজকের গল্প প্রসঙ্গে। আজ আপনাদের যে গল্প শোনাতে চলেছি তার নাম রজ্জুভ্রম। এই গল্পের লেখক অভিষেক রায়। অভিষেক রায়ের জন্ম 1982 সালে উত্তর পূর্ব ভারতের আগরতলা শহরে। লেখক বর্তমানে কলকাতার একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। মূলত ভৌতিক, প্যারানর্মাল ও থ্রিলার ধর্মী গল্প লেখেন অভিষেক রায়। লেখক তার গল্পের উপাদান ও প্লট তৈরি করেন প্রতিদিনের ঘটনাসমূহের সাথে নিজের কল্পনার মিশেল ঘটিয়ে। আমাদের চ্যানেল থ্রিল বিগিনসে রয়েছে অভিষেক রায়ের লেখা আরও দুটি ভয়ের গল্প, মূল্য এবং গিরিন বোসের ইচ্ছে পূরণ। গল্প দুটির লিঙ্ক এই গল্পের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাহলে এবার চলুন শুরু করি আমাদের আজকের গল্প রজ্জুভ্রম। অনুগ্রহ করে শুনবেন। 107403 আপ হাতিয়াগঞ্জ প্যাসেঞ্জার 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ঘোষণাটা শেষ হবার প্রায় মিনিট খানেক পরেও বেঞ্চ ছেড়ে ওঠার বিন্দুমাত্র তাগিদ দেখালো না দিব্যেন্দু। সে ভালোই জানে যে ট্রেনটা আসতে আরও 15 মিনিট তো লাগবেই। তার চোখ এখন আটকে আছে বঙ্গদর্পণ কাগজের গতকালের সংখ্যায়। সেটাতে পরশুর ইস্টবেঙ্গল মোহনবাগান ফুটবল খেলার এক অনবদ্য বিবরণ ছেপেছে। অথচ জিনিসটা যে দিব্যেন্দুরই লেখা তা কিন্তু বোঝার কোনো উপায় নেই। কেননা লেখাটায় দিব্যেন্দুর নামের বদলে ছাপা হয়েছে নিজস্ব সংবাদদাতা থেকে এই কথাটা। দিব্যেন্দু ভালোই বুঝল যে সম্পাদক বীরেশবাবুকে এমন একটা খবর এনে দিতে হবে যেটা তারই নাম দিয়ে ছাপা হবে। হাতিয়াগঞ্জ প্যাসেঞ্জার ততক্ষণে স্টেশনে ঢুকে পড়েছে। একটা ফাঁকা মতো কামরা দেখে উঠে পড়েই একটু থমকালো দিব্যেন্দু। সামনের সিটে বসা ভদ্রলোক কলকাতার এক নামজাদা বাংলা দৈনিকের প্রবীণ সাংবাদিক। ট্রেন তখন চলা শুরু করে দিয়েছে। সাংবাদিক ভদ্রলোক তার সঙ্গীদের রঘুনাথপুরের এক ভূতের বাড়িতে হওয়া তার অভিজ্ঞতার গল্প শোনাচ্ছিলেন। দিব্যেন্দুর কান খাড়া হয়ে গেল। যদিও ট্রেনের বিকট শব্দে বিশেষ কিছুই বোঝা যাচ্ছিল না। এই অনধিকার চর্চার কারণটা এই যে সাংবাদিকতার সাথে দিব্যেন্দু একটু আধটু সাহিত্য চর্চাও করে। আগামী শারদীয়া ভূত সমগ্রে একটা ভূতের গল্প পাঠাবার ইচ্ছে আছে ওর, কিন্তু ভালো প্লট ভেবে ওঠা হচ্ছে না। রঘুনাথপুর তো আর 3টে স্টেশন পরেই। এ জানে যদি এই বাড়িতেই কোনো গল্পের প্লট পাওয়া যায়। রঘুনাথপুরে যখন ট্রেন এসে পৌঁছল তখন বিকেল হয়ে আসছে। সাংবাদিক ভদ্রলোক যে বাড়িটার কথা বলছিলেন তার নাম হালদার বাড়ি। স্টেশনের বাইরে একটা রিক্সা স্ট্যান্ড, সেখানে কেউই বাড়িটার হদিশ দিতে পারল না। বছর তিনেক আগে দিব্যেন্দু এখানে এসেছিল এক রাজনৈতিক সভার উপর সাংবাদিকতা করতে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে সে সভা বাতিল হয়ে যায়। সেবার যে মিষ্টির দোকানে রাত কাটিয়েছিল সে আপাতত সেখানেই পৌঁছল দিব্যেন্দু। দোকানের বাইরে 4-5 জন লোক জটলা করে আড্ডা দিচ্ছিল। ভেতরে গিয়ে নিজের পরিচয় দিতে দোকানের কর্মচারী হারান দিব্যেন্দুকে চিনতে পারে। সব শুনে হারান দোকানের বাইরে বসা লোকদের মধ্যে একজনকে দেখিয়ে বলে, পুরনো বাড়ি তো, বীরেনবাবু নিশ্চয়ই জানবেন। এখানকার বহুদিনের বাসিন্দা উনি, ওনাকেই জিজ্ঞেস করে নিন। বীরেনবাবুর পুরো নাম বীরেন বিশ্বাস।
পৈতৃক বাড়ি এই রঘুনাথপুরে। দিব্যেন্দু হালদার বাড়ি যেতে চায় শুনে প্রথমে খুব আশ্চর্য হয়েছিলেন বীরেনবাবু। শেষে দিব্যেন্দুর পীড়াপিড়িতে সেখানকার ঠিকানা বলে দিলেও দিব্যেন্দুকে বারবার সাবধান করে দিলেন উনি। অনেক বছর আগে বীরেনবাবুর কোন এক বন্ধু নাকি এই হালদার বাড়িতে খুব বিপদে পড়েছিলেন, কিন্তু সেসব বিশদে শোনার মতো ধৈর্য বা সময় কোনোটাই তখন দিব্যেন্দুর ছিল না। হালদার বাড়িকে বাড়ি না বলে প্রাসাদ বললেই ভালো হয়। বাড়ির পূর্ব দিকে একটা জঙ্গল মতো জায়গা আছে। সোজা বাড়ির ভেতরে না গিয়ে প্রথমে সেদিকেই এগোলো দিব্যেন্দু। মশাই কি হালদার বাড়িতে এলেন নাকি? আচমকা ঘুরে দাঁড়ায় দিব্যেন্দু। এই লোকটি কখন এসে তার পেছনে দাঁড়িয়েছে তা সে বুঝতে পারেনি। গোধূলির আলো আঁধারিতে লোকটার চেহারাটা ভালোভাবে ঠাহর করতে না পারলেও তার উজ্জ্বল চোখ দুটো দিব্যেন্দুর নজরে আসে। কম উচ্চতার এই লোকটার পরনে লম্বা ঝুল দেওয়া কোট, মাথার মাঝখানে টিরি কেটে আঁচড়ানো চুলের ধরন, পায়ের পালিশ করা বুট জুতো সব যেন কোনো ফেলে আসা সময়কে মনে করিয়ে দেয়। আগে হ্যাঁ, মানে আজ রাতটা আমি এই বাড়িতেই কাটাতে চাই। তাই বাড়ির মালিককে কোথায় পাওয়া যাবে? মানে অনুমতি নিতে হবে তো। ভদ্রলোক দিব্যেন্দুর কথায় হো হো করে হেসে উঠলেন। আরে মশাই, মালিকেরা তো কোনকালেই ফৌত হয়েছে। আপনি স্বচ্ছন্দে বাড়িতে রাত কাটাতে পারেন, কারো অনুমতি নেবার দরকারই হবে না। দিব্যেন্দু এবার আশ্বস্ত হল। অচেনা ভদ্রলোককে নমস্কার করে সে বলল, নমস্কার, আমি দিব্যেন্দু মুখার্জি। তা আপনার নামটা কিন্তু জানা হলো না। আপনার বাড়ি কি কাছাকাছি? ভদ্রলোক কয়েক মুহূর্ত সময় নিয়ে বললেন, এই অধমের নাম অনাথ বন্ধু মিত্র। আসুন, আপনাকে বাড়ির ভেতরে নিয়ে যাই। বলেই আর অপেক্ষা না করে অনাথবাবু হাঁটা দিলেন হালদার বাড়ির দিকে। প্রায় ভেঙে পড়া একটা নহবতখানা পেরিয়ে দালান অবধি হেঁটে যাওয়ার সময় দিব্যেন্দু অনাথবাবুকে তার হালদার বাড়িতে আসার কারণ বুঝিয়ে দেয়। অনাথবাবুও দিব্যেন্দুকে শোনায় হালদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। হয়তো আরও কিছু বলতেন, কিন্তু ততক্ষণে ওরা পৌঁছে গেছে বাড়ির উপরতলায় যাওয়া সিঁড়ির সামনে। একটু থেমে অনাথবাবু বললেন, যদি ভূতের দেখা পেতেই চান, তাহলে দোতলার উত্তর পশ্চিমের ঘরটাই সবচেয়ে ভালো। দিব্যেন্দু যেন হাতে চাঁদ পেল। সিঁড়িটা অন্ধকারে ঢাকা। অনাথবাবু একটা টর্চ বের করে জ্বেলে নিলেন। দোতলার বারান্দায় একটা প্রকাণ্ড ঘড়ি পার করে সেই উত্তর পশ্চিমের ঘরে ঢুকল দুজনে। ঘরটায় ভাঙা কাঠের আসবাব রয়েছে, তবে যেটা দিব্যেন্দুর চোখে পড়ল তা হলো ছাদ থেকে ঝোলানো একটা টানা পাখা। জিনিসটা এককালে জমকালো থাকলেও এখন তা শতছিন্ন। টানা পাখার দড়িটা এক পাশ থেকে ঝুলছে। তাহলে আপনি থাকুন এই ঘরে, দেখুন কোনো গল্পের প্লট আসে কিনা মাথায়। কথাগুলো বলে মুখে একটা মিটিমিটি হাসি নিয়ে দাঁড়িয়ে রইলেন অনাথবাবু। দিব্যেন্দু যেন একটু হতাশভাবেই প্রশ্ন করে, সে কি, আপনি আপনি থাকছেন না? মশাই, এক গাদা লোকে ভিড় করলে অশরীরীরা যদি দেখা না দেন তাহলে। কথাগুলো বলে একটু থামলেন অনাথবাবু। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। ঘরটায় একবার ঘুরে দেখল দিব্যেন্দু। একটা আরাম কেদারা রাখা আছে জানলার কাছে, কিন্তু ওতে কয়েক দশক কেউ বসেছে বলে তো মনে হয় না। ধুলোর একটা পুরু আস্তরণ পড়েছে তার গায়ে। বাইরে তখন অন্ধকার বেশ গাঢ় হয়ে এসেছে। এখানে আসার পথে একটা দোকান থেকে কয়েকটা মোমবাতি কিনে এনেছিল দিব্যেন্দু। তার থেকেই দুটো জ্বালিয়ে মেঝেতে রাখে সে। সারাটা রাত তো আর দাঁড়িয়ে কাটানো যায় না। অগত্যা বাধ্য হয়ে আরাম কেদারাটা থেকে ধুলো ঝেড়ে ওতেই বসে পড়ে দিব্যেন্দু।
ঘরের ভেতর আলো আঁধারের মিশেলে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে। হঠাৎই ঘরের অপর প্রান্তের দেওয়ালে একটা ফ্রেমে বাঁধানো ছবি নজরে পড়ে দিব্যেন্দুর। আশ্চর্য, আগে তো এটা চোখে পড়েনি। ছবিটার সামনে উঠে আসে দিব্যেন্দু। ছবিটার দৈর্ঘ্য প্রায় 6 ফুট, প্রস্থে ফুট 8 মতো। তেল রঙে আঁকা এক রাশভারী লোকের দাঁড়ানো প্রতিকৃতি। ছবিটার নিচে শিল্পীর স্বাক্ষর রয়েছে, E.J. স্যান্ডলার। এডওয়ার্ড জেমস স্যান্ডলার ছিলেন 19 শতকের শেষার্ধের এক বিখ্যাত বিলাতি ছবি আঁকিয়ে। সেই সময়কার দেশীয় রাজা মহারাজাদের পোর্ট্রেট এঁকে নাম আর টাকা 2 দেদার কামিয়েছিলেন তিনি। ছবির এই নাম না জানা ভদ্রলোক নিঃসন্দেহে হালদার বাড়ির প্রতিষ্ঠাতা কুমুদরঞ্জন হালদার। নামজাদা ইংরেজ শিল্পীকে দিয়ে নিজের ছবি আঁকানোর খরচ কোনো সাধারণ মানুষ বহন করতে পারবে না। বাড়ি পর্যন্ত হেঁটে আসার সময় কুমুদরঞ্জনের কথা বলেছিলেন অবশ্য অনাথবাবু। কুমুদরঞ্জনের হাত খানিক সামনের দিকে বাড়ানো রয়েছে, অনেকটা করমর্দন করার সময় মানুষ যেভাবে হাত বাড়ায় অনেকটাই সেই রকম। কিন্তু স্যান্ডলার সাহেব বোধহয় ছবিটা পুরো করে যেতে পারেননি। শুধুই একজনের ছবি আঁকার জন্যে উনি এত বড় ক্যানভাস নিলেন কেন? ক্যানভাসের আয়তন দেখে মনে হয় হয়তো আরও কিছু আঁকার ছিল, কোনো কারণে পারেননি। তাই তো ক্যানভাসের এতটা জায়গা স্রেফ ফাঁকা পড়ে আছে। মেঝেতে জ্বালানো মোম দুটো প্রায় অর্ধেক গলে যাওয়া, আলো খানিক ফিকে হয়ে এসেছিল। দিব্যেন্দু ফিরে এসে বসল আরামকে দাঁড়াতে। প্রায় আধ ঘন্টা পর ব্যাগ থেকে বের করে আরেকটা মোম জ্বালায় সে। হারানের দোকান থেকে আনা ফ্লাস্ক ভর্তি আদা চা তখন প্রায় তলানিতে। নতুন মোমটা জ্বালানোর পর ঘরে খানিকটা আলো বেড়েছে। আরামকে দাঁড়াতে সোজা হয়ে বসতে গিয়েই দিব্যেন্দু সহসা স্থির হয়ে গেল। দেওয়ালের তৈলচিত্রটাকে একবার দেখতেই ব্যাপারটা উপলব্ধি করে সে। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে কুমুদরঞ্জনের পেছনে রাখা আছে একটা গোল শ্বেত পাথরের টেবিল। দিব্যেন্দু হলপ করে বলতে পারে যে খানিক আগেও ওটা ওখানে ছিল না। কুমুদরঞ্জন ছাড়া বাকি পুরো ক্যানভাসটা ছিল সম্পূর্ণ ফাঁকা। চোখ দুটো ভালো করে কচলে নেবার পরেও দিব্যেন্দু দেখল যে টেবিলটার কোনো নড়াচড়া হলো না। একটা হিম ধরানো ভাব ধীরে ধীরে গ্রাস করছে দিব্যেন্দুকে। তার অজান্তেই ঘরের মধ্যে শুরু হয়েছে এক অদ্ভুত পরিবর্তন। দেখতে দেখতে কোনো রহস্যময় সত্তার অদৃশ্য তুলির আঁচড়ে ছবিটায় যুক্ত হয়ে চলেছে নতুন নতুন চরিত্র আর পটভূমি। ছবিতে কুমুদরঞ্জনের সামনের দিকে বাড়ানো হাত দিব্যেন্দু আগেই দেখেছিল। এখন দেখা যাচ্ছে সেই হাতে একটা কাগজের তাড়া তুলে দিচ্ছেন এক ইংরেজ রাজপুরুষ। কাগজটা একটা সনদ। শিল্পীর তুলির সূক্ষ্ম আঁচড়ে তার লেখা বুঝতে অসুবিধা হলো না দিব্যেন্দুর। তাতে লেখা রয়েছে, এই সনদের মাধ্যমে সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে রঘুনাথপুর, আজিমাবাদ ও মথুরাপুর এই 3 গ্রামের জমিদারি বর্তমান জমিদার মহিম নারায়ণ চৌধুরীকে অর্পণ করা হয় ইংরাজি 1831 খ্রিস্টাব্দে। বিগত 10 বছর এই 3টি গ্রাম থেকে সংগৃহীত খাজনার পরিমাণ কোনোভাবেই সরকার বাহাদুরের আশানুরূপ হয়নি। অথচ এই সময় জমিদার মহিম নারায়ণ চৌধুরীকে দেখা যায় নানাবিধ বিলাসিতায় প্রচুর অর্থ ব্যয় করতে। অতএব কোম্পানি বাহাদুরের সিদ্ধান্ত অনুযায়ী মহিম নারায়ণ চৌধুরীকে তাৎক্ষণিকভাবে এই 3 গ্রামের জমিদারি থেকে বরখাস্ত করা হলো। তার জায়গায় কুমুদরঞ্জন হালদারকে এই গ্রাম 3টির নতুন জমিদার নিযুক্ত করা হলো। সনদটির সাল 1842। নিচে নাম স্বাক্ষর করা আছে বাংলার তৎকালীন গভর্নরের। ইংরাজিতে এক ধরনের ধাঁধার খেলা আছে যার নাম জিগস পাজল। অনেকগুলো টুকরো টুকরো ছবিকে ঠিক ঠিক জায়গায় জোড়া লাগিয়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করতে হয়। কোন টুকরোটাকে কোথায় বসালে
গোটা ছবিটা পুরোপুরি ফুটে উঠবে সেটা সঠিকভাবে বোঝাই হচ্ছে খেলার আসল শর্ত। এই মুহূর্তে হালদার বাড়ির পশ্চিমের এই ঘরটাতেও যেন চলছে সেই রকমই একটা খেলা। ঘরটাতে অতিপ্রাকৃত কিছু একটা তো আছেই, তা না হলে একটার পর একটা চরিত্র ফুটিয়ে তুলে অর্ধসমাপ্ত ছবিটাকে কে এগিয়ে নিয়ে চলেছে সম্পূর্ণতার দিকে। সময়টা 1844 সালের বর্ষাকাল। রঘুনাথপুর জমিদারির দেওয়ান বিভূতিনারায়ণ সেন কোনো একটা কাজে কাছারি বাড়িতে এসেছিলেন। বিষয়টা গুরুত্বপূর্ণ, তাই বিভূতিনারায়ণ সোজা কাজের কথায় আসলেন। কথা শুরুই করেছিলেন, কিন্তু হঠাৎই নবনিযুক্ত জমিদার কুমুদরঞ্জন বলে ওঠেন, বিভূতি, তুমি কি আদব কায়দা সব ভুলে গেছো? আর কখনো এইভাবে বিনা অনুমতিতে কাচারি ঘরে ঢুকে পড়বে না, বুঝলে? রাগে অপমানে বিভূতিনারায়ণ ঠকঠক করে কাঁপতে লাগলেন। যেন কিছুই হয়নি এমন ভাব করে কুমুদরঞ্জন হাঁক দিলেন, ওরে কে আছিস? এই আখের রস নিয়ে আয় কেউ। বাবা, বড্ড গরম পড়েছে আজ। যেন ভুলেই গেছেন যে বিভূতিনারায়ণ কিছু বলতে এসেছিলেন। টলমল পায়ে একসময় বেরিয়ে এলেন কাছারি ঘর থেকে। মন এতটাই বিক্ষিপ্ত ছিল যে খেয়ালই করলেন না প্রাক্তন জমিদার বাড়ির কুলপুরোহিত রামগতি ভট্টাচার্য মহাশয় দরজার বাইরে থেকে পুরো ব্যাপারটাই লক্ষ্য করেছেন। এই ব্যাপারটা শুরু হয়েছে জমিদারির পালাবদল হওয়ার পর থেকে। জমিদারি পাবার আগে কুমুদরঞ্জন ছিলেন পূর্বতম জমিদার মহিম চৌধুরীর গোমস্তা। অনেক বছর ধরেই কুমুদরঞ্জন জমিদারির হিসেবপত্রে নিপুণভাবে নানা জটিলতা তৈরি করছিল। শুধু তাই নয়, কোষাগার তছরূপ সে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে একসময় মহিম চৌধুরীর জমিদারির গণেশ যায় উল্টে। তারপর ইংরেজ কোম্পানির কর্তাদের সাথে সখ্যতার সুবাদে জমিদার হয়ে বসতে বেশি বেগ পেতে হয়নি কুমুদরঞ্জনকে। আর তারপর থেকে বিভূতিনারায়ণের ওপর প্রভুত্ব জারি করার কোনো সুযোগই ছাড়েননি কুমুদরঞ্জন। হালদার বাড়ির পশ্চিমে একটা জঙ্গল রয়েছে। কাছারি থেকে বেরিয়ে ধীর পায়ে বিভূতিনারায়ণ সেই জঙ্গলের দিকেই হাঁটতে লাগলেন। তার কানে তখনও বেজে চলেছে কুমুদরঞ্জনের মোসায়েবদের চাপা হাসির শব্দ। তার হেনস্থা এই লোকগুলোর আমোদের কারণ হয়ে উঠেছে। আধ মাইল চলবার পর বিভূতি থামলেন। জায়গাটা জঙ্গলের একটা খালি অংশ। জায়গাটার বৈশিষ্ট্য একটাই, সেটা হলো এখানে বেড়ে ওঠা ঝাঁকড়া নিম গাছ। কিছুদিন হলো সেখানে তাঁবু ফেলেছে যাযাবর বেদেরা। এই বেদেদের কোনো স্থায়ী বাসস্থান থাকে না। সারা বছর এরা নানা জায়গায় ঘুরে বেড়ায়, আর যেখানে সম্ভব সেখানে তাঁবু ফেলে থেকে যায় কয়েকটা দিন। তারপর হঠাৎই একদিন তাঁবু গুটিয়ে বেরিয়ে পড়ে এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। একটা নির্দিষ্ট তাঁবুর সামনে থামলেন বিভূতিনারায়ণ। তারপর তাঁবুটার পর্দা তুলে ভেতরে উঁকি দিলেন। আলো আঁধারের মধ্যে তাঁবুর ভেতর কে আছে তা বোঝা মুশকিল। তাঁবুর ভেতরে ঢুকতেই একটা তেল চিটচিটে আষ্টে গন্ধ নাকে ধাক্কা মারে বিভূতিনারায়ণের। দড়ির খাটিয়ার ওপর আধশোয়া অবস্থায় থাকা মানুষটির সামনে রাখা রয়েছে একটা সাপের বাঁশি। খাটিয়াটার ঠিক নিচে দেখা যাচ্ছে দুটো বেতের ঝাঁপি, ঠিক যে ধরনের ঝাঁপিতে সাপুরেরা সাপ পুষে রাখে। বিভূতিনারায়ণ কিছু না বলেই একটা টাকার থলে লোকটার দিকে ছুঁড়ে দিল। থলেটা দড়ির খাটিয়ার ওপর পড়তেই লোকটার একটা চোখ খুলল, কিন্তু অন্য চোখটা খুলল না। সেটার জায়গায় ছিল শুধুই একটা অন্ধকার কোটর। টাকার থলেটা হাতে তুলে নিয়ে সেটাকে কয়েকবার হাওয়ায় লুফল লোকটা। তার মুখে দেখা দিল একটা কান এঁটো করা হাসি। লোকটা হাসছে, কিন্তু বিন্দুমাত্র কোনো শব্দ না করে। যা বলেছ তা করে দেখাতে পারবে? অধৈর্যভাবে জিজ্ঞেস করে বিভূতিনারায়ণ। খাটিয়ায় ওপরের লোকটা এবার উঠে দাঁড়ালো। তারপর একটা হিসহিসে গলায় বলল,
তুমি দেখবে বাপু, দেখবে আমার খেলা। লোকটার কথা বলার মধ্যে কিছু একটা ছিল যা বিভূতির শিরদাঁড়া পর্যন্ত ঠান্ডা করে দিল। লোকটা ততক্ষণে খাটিয়ার নিচ থেকে তুলে নিয়েছে একটা সাপের ঝাঁপি। অন্য হাতটা বাড়িয়ে সাপের বাঁশিটা তুলে নিয়ে সে বেরিয়ে গেল তাঁবু থেকে। তাঁবুর বাইরে বাঁধা এক ছাগলছানাকে তুলে নিয়ে বেদে লোকটা সামনের দিকে চলা শুরু করে। আকাশে তখন শুরু হয়েছে আলো আঁধারির এক অদ্ভুত খেলা। বিভূতিকে নিয়ে বনের মধ্যে আরও কিছুটা এগিয়ে গিয়ে তার হাতের ঝাঁপিটা নামিয়ে রাখে সে। ছাগলছানাটাকে বেঁধে দেয় একটা ছোট্ট গাছের গুঁড়িতে। তারপর খানিকটা দূরে গিয়ে মাটিতে বসে পড়ে বাঁশিটা সে মুখে তুলে নেয়। মিনিট খানেকের মধ্যে একটা অদ্ভুত সুর বেরিয়ে আসতে থাকে বাঁশি থেকে। সুরের প্রভাবে বিভূতি নারায়ণ কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো হয়ে পড়ে। সে কোথায় আছে, কি করছে, তার যেন কোনো খেয়ালই থাকে না আর। একটু একটু করে নড়ছে ঝাঁপিটা। বাঁশির মোহাচ্ছন্ন করা সুর যেন তাতে প্রাণের সঞ্চার করেছে। ঝাঁপিটার ঢাকনা সামান্য সরে গেছে ততক্ষণে। তার ভেতর থেকে তেল চকচকে কুণ্ডলি পাকানো জিনিসটায় তখন শুরু হয়েছে একটা মৃদু কম্পন। এক সময় ঝাঁপির ঢাকনা সম্পূর্ণ সরে গেল। ভেতরের জিনিসটা তখন নিজের মাথা ওঠানো শুরু করেছে ঝাঁপির বাইরে। বেদে তার বাঁশির মূর্ছনায় ঘুম ভাঙিয়েছে তার পোষা এক মৃত্যুদূতের। দৃশ্যটা দেখতেই বিগত আধ ঘন্টা ধরে গাছের আড়ালে মিশে থাকা পুরোহিত রামগতি ভট্টাচার্যের চোখ বিস্ফারিত হয়ে গেল। যা তিনি চোখের সামনে ঘটতে দেখছেন তা অবিশ্বাস্য বললেও কম বলা হয়। ঠিক কতক্ষণ পর জানা নেই, একসময় বেদে তার বাঁশি নামিয়ে রাখল মুখ থেকে। বিভূতিকে দেওয়া কথা অনুযায়ী সে দেখিয়েছে তার অদ্ভুত খেলা। এখন তার মুখে খেলা করছে এক গর্বের হাসি। ঝাঁপি থেকে বেরিয়ে আসা জিনিসটা মন্থরভাবে আবার ফেরত চলে গেছে ঝাঁপিতে। এই অদ্ভুত খেলাটার কথা ভট্টাচার্য এতদিন শুনেছেন শুধু গল্প গাছায়, বিশ্বাস করেননি আদৌ। কিন্তু কি করে বা আর অবিশ্বাস করবেন? আজ তো ব্যাপারটা নিজের চোখের সামনে ঘটতে দেখলেন। বেদে লোকটি এই খেলার শেষ ভাগটা একটু বদলেছে, আর সেটাই খেলাটাকে বানিয়ে তুলেছে নরহত্যার এক পৈশাচিক অস্ত্র। আচ্ছা, এটা কি কোনো রকম কালো জাদু, নাকি অপূর্ব ভেলকি? বিশ্বাস অবিশ্বাসের দোলাচলের মাঝে অস্ফুট স্বরে কিছু একটা বিড়বিড় করে উঠলেন ভট্টাচার্য। সেদিন বাড়ি ফিরতে বেশ রাত হলো তার। ফিরেই ছেলে রতনকে ডেকে পাঠালেন। রতন ঘরে ঢুকতেই তিনি দরজাটাকে বন্ধ করে দিলেন। তারপর গোপনে রতনকে একটা বিশেষ কাজ বুঝিয়ে দিলেন। সবশেষে জিজ্ঞেস করলেন, কিরে, পারবি তো কাজটা করতে? রতন মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তারপর একসময় দরজা দিয়ে বেরিয়ে গিয়ে মিশে গেল রাতের কালো অন্ধকারে। পরবর্তী 1 মাস রতন ছায়ার মতো লেগে রইল জমিদার কুমুদরঞ্জনের পেছনে। ভট্টাচার্যের কথা মতো কুমুদরঞ্জনের প্রতিটি গতিবিধির উপর ছিল রতনের কড়া নজর। রাতে কোনো এক সময় ভট্টাচার্য নিজে এসে খোঁজ নিয়ে গেছেন, কিন্তু একটার পর একটা দিন পার হতে থাকলেও ভট্টাচার্য যা ভেবেছিলেন তার কিছুই ঘটল না। তিনি তাহলে সেদিন কি দেখেছিলেন পশ্চিমের জঙ্গলে? বেদেটা কি কোনো রকম অবিশ্বাস্য ভেলকি সাহায্য নিয়েছিল? কিন্তু তা কেন করবে সে? বিভূতির থেকে আরো টাকা আদায় করতে? কি জানি, কিছুই মাথায় আসছিল না ভট্টাচার্যের। এরই মধ্যে একদিন আকাশ ভেঙে নামল প্রবল বর্ষা। একদিন, দুদিন করে 3 দিনেও যখন তার থামার কোনো লক্ষণ দেখা গেল না, তখন ভট্টাচার্য রতনের জন্য চিন্তিত হয়ে পড়লেন। গতকাল খবর পেয়েছিলেন কুমুদরঞ্জনের জমিদার বাড়িতে আসছেন হলওয়েল, আর তার সঙ্গে কলকাতার আরেকজন সাহেব। বাড়ির দাওয়ায় পায়াচারি করতে করতে এসবই ভাবছিলেন তিনি।
আজ শেষ দুপুর থেকেই শুরু হয়েছে চরাচর ভাসানো বৃষ্টি। সন্ধে পার করেও তার থামার কোনো আভাস নেই। রঘুনাথপুরের গা ঘেঁষে তখন বয়ে গেছে স্রোতশীলা নদীর একটি শাখা। টানা 3 দিনের প্রবল বৃষ্টির পর সেই শাখা নদীও এখন ফুলে ফেঁপে উঠেছে। রামগতি ভট্টাচার্য তখন উৎসুক হয়ে দাঁড়িয়ে আছেন তার চালা ঘরের দরজায়। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর ভট্টাচার্যের ছেলে রতন কাক ভিজে হয়ে এসে দাঁড়ায় তার বাবার সামনে। হাঁপাতে হাঁপাতে ছেলেটি যা বলল তা শুনেই ভট্টাচার্য লণ্ঠন হাতে বেরিয়ে গেলেন সেই বর্ষণমুখর রাতে। রতনও দেরি না করে পিছু নেয় বাবার। ঝড় বাদলের মাঝে মাইল 3 হেঁটে দুজন এসে পৌঁছন নতুন জমিদার কুমুদরঞ্জন হালদারের প্রাসাদের সামনে। লোকমুখে এই বাড়ির নাম হয়েছে হালদার বাড়ি। বাড়ির কাছাকাছি আসতেই লোকজনের জটলাটা ভট্টাচার্যের চোখে পড়ে। ত্রস্ত মুখে সবাই ছোটাছুটি করে চলেছে। তলব পেয়ে এসে পৌঁছেছেন ইংরেজ ডাক্তার গ্ল্যাডস্টোন সাহেব। থেকে থেকে কানে আসছে মহিলাদের কান্না দুল। এদের সবাইকে পাশ কাটিয়ে ভট্টাচার্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। আজ হালদার বাড়ির লোকেরা এতটাই অন্যমনস্ক যে ভট্টাচার্যকে কেউ লক্ষ্যই করল না। দোতলায় পৌঁছে অভ্যস্ত কায়দায় চললেন বাড়ির পশ্চিমমুখ ঘরটার উদ্দেশ্যে। ঠিক সে সময় বৃষ্টির শব্দকে ছাপিয়ে শোনা গেল পেটা ঘড়ির ঢং ঢং করে সময়ের ঘোষণা। জিনিসটা জেলা শাসক হলওয়েল সাহেবেরই উপহার। পায়ের গতি বাড়িয়ে ভট্টাচার্য প্রায় আছড়ে পড়লেন পশ্চিমের ঘরের দরজায়। বাতি না থাকায় ঘরটা ডুবেছিল কুপকুপে অন্ধকারে। পশ্চিমের এই ঘরটা কুমুদরঞ্জন বানিয়েছিলেন ইংরেজ রাজপুরুষদের মনোরঞ্জনের জন্য। প্রচুর হইহল্লা, ফুর্তি, ঠুমরি, গজল, বাইজি নাচের সাক্ষী হয়ে থেকেছে ঘরটা। আজও কুমুদরঞ্জন নিমন্ত্রণ করেছিলেন জেলা শাসক হলওয়েল সাহেবকে। হলওয়েলের সাথে থাকবেন কলকাতার মরিসন সাহেব। ইনি আবার বড়লাট লর্ড হার্ডিঞ্জের খুব কাছের লোক। অতএব তাকে খুশি রাখতে পারলে কুমুদরঞ্জনেরই লাভ। সন্ধ্যের আসরের কথা মাথায় রেখে তাই দুপুর থেকেই ঘরটা সাজানো হয়েছিল স্বর্গের অমরাবতীর মতো। ঘরের হাওয়ায় তখনও ভেসে বেড়াচ্ছে রাশি রাশি জুঁই, বেল আর রজনীগন্ধার মন মাতানো সুবাস। ঘরে ঢুকতেই কোনো কিছুতে হোঁচট খেয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন ভট্টাচার্য। সামলে নিয়ে উঠতে যেতেই কোথাও কড়কড় করে বাজ পড়ল। বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য পুরো ঘর আলোকিত হয়ে উঠেছিল। আর সেই আলোতেই ভট্টাচার্য দেখতে পেলেন মেঝেতে পড়ে থাকা লোকটার বিস্ফারিত দুটো চোখকে। তার দৃষ্টি আটকে আছে ছাদের কড়িকাঠে। ভয়ে ফ্যাকাশে হয়ে থাকা হাঁ মুখটা থেকে জিভটা বেরিয়ে এসে ঝুলছে। রামগতি বুঝলেন যে তিনি কতটা ভয় পেয়েছিলেন। যা ভয় পেয়েছিলেন সেটাও সত্যি হয়ে গেছে। তাই আর সময় নষ্ট না করে উঠে দাঁড়ালেন। ঘরের দরজা খুব সন্তর্পণে বন্ধ করে দিয়ে সিঁড়ির দিকে এগোলেন। একতলাতে তখন বাড়ির মহিলাদের মধ্যে কান্নার রোদ উঠেছে। ডাক্তার গ্ল্যাডস্টোনের মুখে তখন লেপ্টে রয়েছে আশার মেঘের কালিমা। অতি সন্তর্পণে সবাইকে পাশ কাটিয়ে রামগতি ভট্টাচার্য বেরিয়ে এলেন হালদার বাড়ি থেকে। প্রস্ত পায়ে হেঁটে চললেন বাড়ির পশ্চিমের জঙ্গলের দিকে। জঙ্গলের যে অংশে বেদেরা তাঁবু ফেলেছিল সেখানে পৌঁছে থমকে দাঁড়ালেন তিনি। আজ জায়গাটা সম্পূর্ণ খালি। তাঁবুর আর কোনো চিহ্ন মাত্র সেখানে নেই। বেশ কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওখানকার নিম গাছটার তলায় দাঁড়িয়ে রইলেন রামগতি ভট্টাচার্য। বিস্ফারিত চোখে দিব্যেন্দু তখন দেখছে ছবিটাকে। জিনিসটা তাকে এতটাই মন্ত্রমুগ্ধ করে ফেলেছিল যে কখন একটা বাঁশির সুর ভেসে আসতে শুরু করেছে
তা সে খেয়াল করতে পারেনি। রাতের নিশ্ছিদ্র নীরবতাকে বিন্দু মাত্র কুঞ্চিত না করে সুরটা যেন একটা চোরা স্রোতের মতো বয়ে চলেছে। এই সুরের টানেই ততক্ষণে ঘরের দেওয়াল বেয়ে মেঝের দিকে নামতে শুরু করেছে এক হিম শীতল চকচকে সরীসৃপের মতো কোনো অস্তিত্ব। কোনো এক অদৃশ্য সত্তা যেন নিরাপদ দূরত্বে বসে নিপুণ হাতে নিয়ন্ত্রণ করছে ওই মৃত্যুদূতকে। তার স্থির লক্ষ্য দিব্যেন্দুর গলার দিকে। কখন যে জিনিসটা তার গলার ঠিক পেছনে এসে পৌঁছেছে দিব্যেন্দুর সেটা খেয়ালও হলো না। দিব্যেন্দুর মাথার ঠিক পেছনে পৌঁছে জিনিসটা শূন্যেই কিছুক্ষণ ঝুলে রইল, যেন নিয়ন্ত্রণকারীর কাছ থেকে কোনো নীরব নির্দেশের অপেক্ষায় আছে সে। ঘটনাটা ঘটল আচমকাই। হঠাৎই দিব্যেন্দু নিজের গলায় অসম্ভব চাপ অনুভব করতে শুরু করে। মুহূর্তের মধ্যে তার শ্বাস বন্ধ হয়ে আসে। পেছল কিন্তু অসম্ভব শক্ত কোনো জিনিস তার গলায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। চাপ যেন বেড়েই চলেছে প্রতি মুহূর্তে। দিব্যেন্দুর চোখ বুজে আসতে লাগলো। চোখ সম্পূর্ণ রকম বন্ধ হবার আগে সামনের দেওয়ালের ছবিটা দিব্যেন্দুকে শেষবারের মতো চমকে দিল। ছবিতে দেখা আগের সব চরিত্রই এখন এক এক করে অদৃশ্য হয়ে যাচ্ছে। রাত ভোর হওয়ার সময় যেমন আকাশ থেকে তারারা এক এক করে খসে পড়ে, এ যেন অনেকটা সেরকম। সেই জায়গায় পড়ে আছে একটা খালি ক্যানভাস। বাবা, বাবা! ছেলে রতনের ডাকাডাকিতে সম্বিত ফিরল রামগতি ভট্টাচার্যের। তিনি বসে পড়লেন নিম গাছটার গোড়ায়। রতন জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল ভট্টাচার্যের দিকে। অনেকক্ষণ চুপ করে থেকে একসময় ভট্টাচার্যের নজর গেল রতনের দিকে। ধীরে ধীরে তিনি বলা শুরু করেন। বাবা রতন, তোমায় যা বলবো তা হয়তো বিশ্বাস করতে পারবে না। বাল্য বয়সে যখন আমার তন্ত্রগুরুর আশ্রমে শিক্ষানবিশ ছিলাম তখনকার কথা। একদিন আমাদের আশ্রমে এক অঘরী সাধু এসে কদিন ছিলেন। গুরুদেব বলেছিলেন সেই সাধু নাকি তাঁর গুরু ভাই। সেই অঘরী সাধু একদিন আমাদের বলেছিলেন উনি নাকি তন্ত্রের দ্বারা নির্জীব জিনিসেও প্রাণ সঞ্চার করে তাকে দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করাতে পারেন। নিজের এই আশ্চর্য ক্ষমতা সম্পর্কে আরো অনেক কথার পর তিনি বলেছিলেন যে পরের রাতে এই ক্রিয়া আমাদের সামনে করে দেখাবেন। আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু পরদিন দুপুরের পর থেকে আর সেই সাধুকে আমাদের আশ্রমে দেখা গেল না। যেন কর্পূরের মতো তিনি কোথাও উবে গেলেন। আমাদের অনেকেই চাপা স্বরে ওনাকে ভণ্ড বললেও গুরুদেবের সামনে কিছু বললাম না। অনেকখানি বলে ভট্টাচার্য একটু থামলেন। তখন রতন বলে ওঠে, এমন ক্রিয়া কি সত্যিই করা সম্ভব, নাকি পুরো ব্যাপারটাই একটা নিখুঁতভাবে তৈরি করা ভ্রম? ভট্টাচার্য আবার নিজের কথা রাশ ধরলেন। ভ্রম বলেই মেনে এসেছিলাম এতকাল, কিন্তু আর তা পারছি না। এই ক্রিয়া যে ভ্রম নয় এবং তা যে সত্যিই করা সম্ভব সেটা এত নিশ্চিত হলেন কি করে? আর তাছাড়া আজ যা ঘটলো তার সাথেই বা এর কি সম্পর্ক? রতনকে যেন এবার একটু অধৈর্য শোনালো। ভট্টাচার্য ফের বলা শুরু করেন। মাসখানেক আগের এক সন্ধেবেলা বিভূতি নায়েবকে কুমুদরঞ্জন সবার সামনে ঘোর অপমান করে। এটাই প্রথমবার নয়, এর আগেও অনেকবার কুমুদরঞ্জন ইচ্ছা করেই অনেকবার বিভূতিকে অপমান করেছে।
উদ্দেশ্য এটাই যে নায়েব হিসেবে নিজের কোনো মোসাহেবকে বিভূতির জায়গায় নিয়োগ করবেন। ঘটনাচক্রে আমিও ছিলাম সেখানে। কি মনে হতে জানি না, আমি তাকে অনুসরণ করলাম। হালদার বাড়ি থেকে বেরিয়ে বিভূতি জঙ্গলের এই জায়গাটায় এসে উপস্থিত হয়। তখন এখানে একদল বেদেরা তাঁবু ফেলেছিল। এই যে বিরাট নিম গাছটা দেখছো, এরই নিচে একটা তাঁবুর থেকে এক বেদেকে সঙ্গে নিয়ে জঙ্গলের ভেতরে হাঁটা দেয় বিভূতি। বেদে লোকটির হাতে থাকা সাপের বাঁশি আর ঝাঁপি দেখে মনে হলো সে বুঝি কোনো সাপুরে। এক মুহূর্তে মনের মধ্যে এক অশুভ সন্দেহের ছায়া পড়ল। তাহলে কি বিভূতি? দুজনের উদ্দেশ্য বোঝার জন্যে আমিও তাদের পিছনে লেগে থাকলাম ছায়ার মতো। এক অদ্ভুত সুরের মূর্ছনায় আমার প্রায় ঘোর লেগে যাচ্ছিল। ঝাঁপিটা সামান্য নড়তেই প্রস্তুত হলাম কোনো বিষধর সাপের মাথা দেখতে পাবার জন্য। কিন্তু মুহূর্তকাল পর ঝাঁপির ঢাকনা উল্টে যে জিনিসটা শূন্যে লাফিয়ে উঠল, সেটা না গোখরো না কালকেউটে। বললে তোমার বিশ্বাস হবে না। ঝাঁপির মধ্যে থেকে ক্ষিপ্র গতিতে যা বের হলো, সেটা আর কিছু না, এক গাছা দড়ি। বেদের বাঁশির তালে তালে দড়িটা কারোর স্পর্শ ছাড়াই নিজে থেকেই সোজা হয়ে উঠে দাঁড়াচ্ছে। অল্প সময়ের মধ্যেই সেটা মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে উঠে গেল। বাঁশির শব্দে দড়িটার ঘুম ভাঙিয়ে বেদে যেন তাতে প্রাণ সঞ্চার করেছে। চকিতে মনে পড়ে গেল গুরুদেবের আশ্রমের সেই অঘরী সাধুর কথা। নিজের অজান্তেই একটা নাম মুখে চলে এলো, রজ্জুভ্রম। কিন্তু আশ্চর্য হবার আরো বাকি ছিল আমার। দড়িটা শূন্যে উঠে গাছটার একটা ডালকে এমন ভাবে পেঁচিয়ে ধরলো যেভাবে ফাঁসের দড়ি কোনো মানুষের গলায় চেপে বসে। হঠাৎই একটা অজানা আশঙ্কা এলো মনে। নিঃসন্দেহে যা দেখলাম তা এক নিম্ন শ্রেণীর তন্ত্র। কিন্তু কার বিরুদ্ধে বিভূতি এই তন্ত্রকে প্রয়োগ করছে? কে সে? কে সে? একটাই নাম মনে এলো, জমিদার কুমুদ রঞ্জন হালদার। নিজের বিরুদ্ধে করে যাওয়া অনবরত অপমানের প্রতিশোধে বিভূতি কুমুদ রঞ্জনের এই শাস্তির বিধান করছে। আর এই জন্যেই কি আপনি আমাকে কুমুদ রঞ্জনের উপর নজর রাখতে বলেছিলেন? হ্যাঁ, কিন্তু জমিদার বাবু তো... উত্তেজনায় রতন প্রায় চেঁচিয়ে ওঠে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। যখন তুমি আজ বললে যে বাজ পড়ে কুমুদ রঞ্জনের মৃত্যু হয়েছে, তখনই বুঝলাম যে এবার বিভূতির চরম বিপদ ঘটতে চলেছে। বাজ পড়ে কুমুদ রঞ্জনের মৃত্যু হওয়া মানে রজ্জুভ্রম নিজের কাজে অসফল হয়েছে। এবার সে সেই মানুষের ক্ষতি করবে যে তাকে এ কাজে নিয়োগ করেছে। হালদার বাড়ির পশ্চিমে যে ঘরটা থেকে জঙ্গলটা দেখা যায়, সেখানে যেতেই আর কোনো সন্দেহ রইল না। দেখলাম হাত পা ছড়িয়ে ঘরের মেঝে পড়ে আছে বিভূতি। ঠিকরে বেরিয়ে আসা চোখে সে ঠায় চেয়ে রয়েছে কড়িকাঠের দিকে। তার গলাতে দড়ির একটা স্পষ্ট দাগ তখনও পরিষ্কার বোঝা যাচ্ছে।
রাত্রির নিঃসীম নীরবতাকে খান খান করে হালদার বাড়ির পেটা ঘড়ি সময় ঘোষণা করল। আর সে শব্দেই ধর্মরিয়ে উঠে বসল দিব্যেন্দু। নিজের অজান্তেই কখন আরামকে দ্বারায় ঘুমিয়ে পড়েছে তা সে নিজেই জানে না। ঘুমটা ভাঙতেই দিব্যেন্দু অনুভব করে যে ঘরটা ভেসে যাচ্ছে জানলা দিয়ে ঢোকা শুক্লা চতুর্দশীর দুধ সাদা জ্যোৎস্নায়। ঘরের দরজাটা ঈষৎ খোলা। সেদিকে চোখ যেতেই দিব্যেন্দুর নজরে এলো একটি লোকের সিলুয়েট। ধীরে ধীরে মানুষটা ঘরের ভেতরে ঢুকতেই দিব্যেন্দু বলে ওঠে, ও, অনাথবাবু আপনি? অনাথবাবু কথাটার উত্তর না দিয়েই বললেন, তা মশাই, দেখা পেলেন নাকি ভূতের? ভদ্রলোকের মুখে একটা মিটি মিটি হাসি, যেন কোনো কারণে বেশ মজা পেয়েছেন। এই দেখে দিব্যেন্দুর বেজায় বিরক্তি বোধ হল। অনাথবাবু ততক্ষণে আরাম কেদারাটার বেশ কাছে এসে দাঁড়িয়েছেন। হাসি হাসি মুখেই তিনি বলে চলেন, একদিন আমিও ভূতের সন্ধানে এসেছিলাম এ বাড়িতে। হালদার বাড়ি কিন্তু আমায় হতাশ করেনি। যা অভিজ্ঞতা হয়েছিল, তারপর আমার কোনোদিন ভূতের সন্ধান করতে হয়নি। দিব্যেন্দুর কেমন খটকা লাগে। আমতা আমতা করে সে জিজ্ঞেস করে, আম, আপনিও এই ঘরে এসেছিলেন ভূতের খোঁজে? কবে? মানে কিছু দেখতে পেয়েছিলেন আপনি? মুখের মিটি মিটি হাসিটা বজায় রেখেই অনাথবাবু উত্তর দিলেন, দেখবেন নাকি সে জিনিস? একটু তাকান তো ওই ঘুলঘুলিটার দিকে। যন্ত্রচালিতের মতো দিব্যেন্দুর চোখ ঘুরে গেল অনাথবাবুর ইঙ্গিত করা ঘুলঘুলিটার দিকে। আর প্রায় সাথে সাথেই একটা হিমেল স্রোত খেলে গেল ওর শিরদাঁড়ার মাঝে। কি নেমে আসছে ওটা দেয়াল বেয়ে! সরীসৃপের মতো লকলকে জিনিসটার লক্ষ্য দিব্যেন্দুর গলা। কিংকর্তব্য বিমূঢ়ভাবে সেটার দিকে তাকিয়ে রইল দিব্যেন্দু। পশ্চিমের জঙ্গল থেকে সে সময় একটা অস্পষ্ট কিন্তু তীক্ষ্ণ বাঁশির সুর ভেসে আসছে। সেটা তার খেয়াল হয়নি। সেটা শুনতে পেতেই অনাথবাবু ছুটে গেলেন জানলার কাছে। তারপর যেন জঙ্গলের ভেতর কাউকে দেখতে পেয়ে হেসে উঠলেন উন্মাদের মতো। সোল্লাসে একটাই কথা তিনি বারবার বলে চললেন, আজ আমার ছুটি, আজ আমার ছুটি, ও আজ আমার ছুটি। হতবুদ্ধির মতো দিব্যেন্দু তাকালো ওনার দিকে। এসবের মানে কি অনাথবাবু? প্রশ্ন করে দিব্যেন্দু। হাসির দমক কোনো রকমে সামলে নিয়ে অনাথবাবু বলে ওঠেন, হালদার বাড়ির পশ্চিমের এই ঘরটা আসলে একটা কয়েদখানা। আমার আপনার মতো মানুষদের নিজের কাছে টেনে আনে, তারপর মুক্তি দেয় পুরনো বন্দিকে। যেভাবে একদিন আমি আশায় ছাড়া পেয়েছিল এই জমিদারির দেওয়ান বিভূতি রঞ্জন। এভাবেই অনর্গল বলে যাচ্ছিলেন অনাথবাবু। কিন্তু দিব্যেন্দু আদৌ শুনল কিনা জানা নেই। তখন তার গলা পেঁচিয়ে ধরেছে কড়িকাঠ থেকে ঝুলতে থাকা একগোছা মোটা দড়ি। দিব্যেন্দুর ঠিকরে বেরিয়ে আসা চোখের সামনে তখন অনাথবাবুর অবয়বটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। বঙ্গদর্পণ কাগজের সাংবাদিক দিব্যেন্দু মুখার্জির অন্তর্ধানের তদন্ত হয়েছিল নামমাত্রই। এমনকি হারানের মিষ্টির দোকানেও খোঁজ করবার দরকার মনে হয়নি পুলিশের। বাকি অনেক হারিয়ে যাওয়া মানুষের মতো ওর নামটাও একসময় সবার মন থেকে হারিয়ে গিয়েছিল। তবে আপনারা তো জানলেন কোথায় রয়েছে দিব্যেন্দু। রঘুনাথপুরে গেলে ঘুরে আসতেই পারেন সেখানকার হালদার বাড়িতে। দিব্যেন্দু আপনারই মতো কারো অপেক্ষায় আছে। তো কবে যাচ্ছেন সেখানে জানাতে ভুলবেন না কিন্তু। শেষ হলো আমাদের আজকের নিবেদন রজ্জুভ্রম। রচনা অভিষেক রায়। দিব্যেন্দুর চরিত্রে সাধ্যায়, অনাথ বন্ধুর চরিত্রে সুমিত দাশগুপ্ত, রামগতি ও রতনের চরিত্রে স্বর্ণাভ, বিভূতি ও কুমুদরঞ্জনের চরিত্রে সৌপ্তিক,
হারানের চরিত্রে মলয়, সাপুরের চরিত্রে অভিক, গল্পকথক স্বাগতা, ট্রেনের ঘোষিকার ভূমিকায় এবং সূত্রধার ও সমাপ্তিতে আমি হিয়া। এই গল্পের শব্দ সংযোজন ও ধ্বনি নির্মাণের দায়িত্বে রয়েছেন বিবস্বান এবং প্রচ্ছদ অঙ্কনে মৃত্যুঞ্জয়। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে যথাসম্ভব তাড়াতাড়ি হাজির হব। সকলে ভালো থাকুন এবং শুনতে থাকুন থ্রিল বিগিন।